বেশি। হাওয়া আজ নিঃশব্দে পায়ের চরণ ফেলে হেঁটে বেড়াচ্ছে বাগানে, আর আকাশ সে যেন ঘুম ভাঙা কারো চোখ, অর্ধেক খোলা অর্ধেক স্বপ্নে ভেজা। সবুজ পাতার গায়ে শিশিরের স্পর্শ, ঠিক যেন কারো মনের গভীরে রাখা নরম এক স্পর্শের স্মৃতি। এমন সকালের সৌন্দর্য যার প্রতিটি মুহূর্তেই সময় ধীরে ধীরে গলে পড়ে, তুলে আনে শান্তির কুয়াশা। আড়মোড়া দিয়ে চোখ পিটপিট করে তাকালো রাত। উঠে বসে বোঝার চেষ্টা করল সে এখন কোথায়। সে আবার রিসর্টের রুমে। সে গভীর ঘুমে থাকায় টের পায়নি যে কখন রুদ্র তাকে আবার এখানে নিয়ে এসেছে। আজ রুদ্রের বিয়ে, মানে দুপুরের পরপরই অনুষ্ঠান। রাত দ্রুত উঠে ওয়াশরুমে পা বাড়ালো ফ্রেশ হতে। রাত ফ্রেশ হয়ে সুন্দর লাল টুকটুকে একটা শাড়ি পরে পা বাড়ালো আহুর রুমে। গিয়ে দেখল সবাই ইতিমধ্যেই রেডি হওয়া শুরু করে দিয়েছে। রাত হালকা মেকআপ করে নিল তাদের সাথে। রোদের মৃদু সোনালি ছায়ায় প্রেম। দুপুর গড়িয়ে বিকেলের শুরু। শাইরো হিল রিসর্ট তখন এক স্বপ্ন ঘেরা সৌন্দর্যের আবরণে মোড়ানো। পাহাড়ের কোল ঘেঁষে সাজানো হয়েছে বিয়ের মঞ্চ, সাদা কাঠের তৈরি আর্চ, তাতে ঝুলছে সাদা রজনীগন্ধা আর হালকা গোলাপি গোলাপ। ফুঁসে উঠছে নরম বাতাসে ফুলের ঘ্রাণ। মেঝেতে পাতানো হালকা অফ হোয়াইট কাপড়, যার উপরে গোলাপি ও সোনালি পাপড়ি ছড়ানো নরম রোদের সঙ্গে মিলে যেন এক স্বর্গীয় আওয়াজ ছড়াচ্ছে চারপাশে। সিটিং এরিয়া ছোট, মাত্র গুটি কয়েক আপন মানুষের জন্য। কাঠের সাদা চেয়ারগুলোর পেছনে বাঁধা সূক্ষ্ম শাটিন ফিতা, পাশে ছোট ছোট কাচের ঝাড়ে ফুল, সব মিলিয়ে শাস্ত্রী সহজ কিন্তু মন ছুঁয়ে যায়। পাহাড়ের পেছনে সূর্য ধীরে ধীরে নেমে আসছে, আর সেই আলো পড়ছে কনের শাড়ি সোনালি কাজের ওপর। বর দাঁড়িয়ে আছে মঞ্চের ঠিক পাশে, চোখে প্রশান্তি আর গভীর ভালোবাসার ছায়া। পাখির ডাক, বাতাসের হালকা শব্দ, যা কোনো জাঁকজমক না, কোনো উচ্চ শব্দ। মেয়েরা সব তৈরি হয়ে ছবি তুলতে ব্যস্ত। আহু বসে আছে সাদা ও মাটির টোনে সাজানো একটি নিরিবিলি কক্ষে। তার সাজে জাঁকজমক হালকা মেকআপ, মসৃণ সিল্কের শাড়ি, হাতে হ্যানার ছোঁয়া। তার চোখে আছে এক ধরনের প্রশান্তি, ভয় নয়, অপেক্ষা নয়, শুধু এক ধরনের অনুভব যে আজ থেকে তার নামের পাশে রুদ্র স্থায়ীভাবে বসে যাবে। অন্যদিকে রুদ্র বসে আছে নিচু গলায়, সাদা পাঞ্জাবি, চোখে এক ধরনের পরিণতির ছায়া। তাদের আকদ হয়ে গেছে, তাই পুনরায় কাজে ডাকার প্রয়োজন পড়েনি। কিন্তু শুভ্রা বায়না ধরেছে নতুন করে বিয়ে করিয়ে পুনরায় তাদের বিয়ে দেবে আজকে, যেহেতু আজকে তাদের বিয়ের অনুষ্ঠান। মৃত্তিকা ও মৃদু সায় দিল শুভ্রার কথায়। জিহাদকে বানানো হলো কাজী সাহেব, হাতে ধরিয়ে দেওয়া হলো একটা কলম আর সাদা কাগজ। রুদ্র আর আহুকে একসঙ্গে বসিয়ে সবাই ঘিরে দাঁড়ালো। জিহাদ যেন ক্যারেক্টারে ঢুকে পড়েছে, কিছুটা গম্ভীর হয়ে জিজ্ঞেস করল, আপনি কি কবুল করছেন? এক দৃঢ় শান্ত দ্বিধাহীন সুরেই রুদ্র আহুর পূর্বেই বলে দিল, কবুল। সবাই হেসে দিল। জিহাদ এবার আহুর দিকে তাকিয়ে বলল, আপনি কি এই প্রফেসর বেটাকে মাত্র 3 টাকা মোহরানায় বিয়ে করতে রাজি? জিহাদের এমন কথা শুনে রুদ্র কপাল কুঁচকে তাকালো জিহাদের দিকে। বাকি সবাই জিহাদের কথা শুনে হেসে দিল। মুচকি হেসে আহু জবাব দেয় ধীরে, কবুল। শুভ্রা দুহাত উঁচু করে চিৎকার করে বলে ওঠে, এই তো এখন আবার ঝলমলে বৌবর, হ্যাপি ম্যারিড অ্যাগাইন। মৃত্তিকা হাসতে হাসতে বলে, আহু ভাবি, এবার কিন্তু হানিমুন প্ল্যানও সাজিয়ে নিতে হবে। জিহাদ কলমটা হাতে ঘোরাতে ঘোরাতে বলে, আচ্ছা, এখন তো আমি কাজী, তাহলে বরকনেকে একটা বিশেষ দোয়া তো দিতেই পারি। তারপর গলা খাকারি দিয়ে বলল, আপনাদের দাম্পত্য জীবন হোক আহুর রান্না আর রুদ্রের কথা ঘোরানো বক্তৃতার মাঝামাঝি কোথাও, মানে সুখী কিন্তু বুদ্ধিদীপ্ত। তারপর ঘর জুড়ে আসুক অসংখ্য আন্ডা বাচ্চা, আমিন। জিহাদের কথা শুনে সবাই হেসে ফেলল। শুভ্রা পেছন থেকে বলে, ইয়াপ। সবাই আবার হেসে ওঠে। পাহাড়ের বাতাস তখন যেন হাসির সাথে তাল মিলিয়ে ছুটে বেড়ায়। পরদিন সকালেই সবাই সিলেটের রুদ্রদের বাড়িতে মুভ করে। আহুকেও তুলে নেওয়া হয়। আহুকে দিয়ে আহুর পরিবারের সদস্যরাও আজ সকালে ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিয়েছে। আহাদ, আব্রাহাম, রানু বেগম আর জামিলা বানু আজ বিকেলেই বাসে উঠবে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। রাত আর রুদ্ধ যাচ্ছে না, কারণ রাতকে নিয়ে রুদ্ধ শ্রীমঙ্গল ঘুরতে যাবে। শুভ্রও থাকবে কিছুটা দিন সিলেটে।
রাত ৮টা। সিলেট শহরের গায়ে নেমে এসেছে একটানা নরম বৃষ্টি। চারপাশে জলের ধোঁয়া মিশে আছে হালকা কুয়াশার মতো। বাতাসে ভেসে বেড়াচ্ছে ভিজে মাটির গন্ধ, পুরনো দিনের কোনো চিঠির মতো। রাস্তার ল্যাম্পপোস্টগুলো বৃষ্টির ফোঁটায় ঝাপসা হয়ে গেছে, আর টুপটাপ শব্দে পুরো শহর যেন নিঃশব্দ গানে মগ্ন। এই বৃষ্টি ভেজা রাতে ঠিক তখনই রুদ্ধ সিদ্ধান্ত নিল যে এখনই রওনা দেবে শ্রীমঙ্গলের পথে। বৃষ্টির ছোঁয়া গায়ে মেখেই যাত্রা শুরু হবে। রাত না করলেও রুদ্ধ শুনল না। আহাদ, আব্রাহাম, রানু বেগম আর জামিনা বানু বিকেলেই রওনা দিয়ে দিয়েছে। তাহমিনা আক্তার আর মিরাজ আব্রাহামকে জানিয়েই রওনা হলো তারা। তাহমিনা আক্তার অনেক না করলেও রুদ্ধ বাহানা দেখিয়ে তাড়াহুড়ো করে রাতকে নিয়ে বেরিয়ে পড়ল। শুভ্রা, মৃত্তিকা, রুদ্র, আহু, মৃদু আর জিহাদ তখন সবাই আড্ডায় ব্যস্ত। তারা জানেও না যে রাত আর রুদ্ধ শ্রীমঙ্গল যাচ্ছে। রাত নিজেও জানত না যে তারা সেখানে আজ যাবে। হুট করে রুদ্ধ এসে বলল, চলো শ্রীমঙ্গলে গিয়ে আবার সে রাতের মতো বৃষ্টিতে ভিজবো। রাত শুধু ড্যাব ড্যাব করে তাকিয়েছিল তখন। গাড়ির জানালায় বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে ধীরে ধীরে। রাত জানালা দিয়ে তাকিয়ে বৃষ্টি দেখছে। পাশেই রুদ্ধ ধীরে গাড়ি চালিয়ে যাচ্ছে। রাতের হুট করেই এই বৃষ্টির মধ্যে রাস্তার ধারে দাঁড়িয়ে টং থেকে চা খেতে ইচ্ছে হলো। রুদ্ধের দিকে তাকিয়ে বলল, এখানে কোথাও কি চা খাওয়ার জন্য দাঁড়ানো যাবে ইঞ্জিনিয়ার সাহেব? রুদ্ধ রাতের দিকে তাকিয়ে মুচকি হাসল। কিছু দূর এগিয়ে রাস্তার পাশে দাঁড়ালো ছোট্ট একটা টঙের সামনে। রুদ্ধ রাতকে বলল, বের হতে হবে না, আমি গিয়ে নিয়ে আসছি চা, তুমি বসো। কিন্তু রাত শুনল না। রুদ্ধ বের হওয়ার সাথে সাথে সেও বেরিয়ে পড়ল। রাতের পরনে আজকে পিচ কালারের জামদানি একটা শাড়ি। রাত গাড়ি থেকে নেমেই মাথার উপর হাত রেখে একটু আকাশের দিকে তাকালো। বৃষ্টি হালকা থেমে গেছে ঠিকই, কিন্তু বাতাসে এখনো ভেজা মেঘের গন্ধ। চারপাশে ছড়িয়ে আছে স্যাঁতস্যাঁতে মাটির ঘ্রাণ, যেন ধুলো মেশানো কোনো পুরনো সুর তুলে ধরে প্রকৃতি। গা ঘেঁষে হালকা ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে, তাতে শাড়ির আঁচল একটু একটু উড়ছে। টক দোকানের টিনের চালে এখন আর বৃষ্টির শব্দ নেই। টাউনের কোনায় জমে থাকা ফোঁটাগুলো মাঝে মাঝে টুপটাপ করে পড়ে নিচে কাগজের কাপের পাশে। চারিদিকে নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও একটা বুনো ঝিঝি পোকার ডাক শোনা যায়। আর রাস্তার পাশের কোণে পাহাড়ি গাছ থেকে মাঝে মাঝে পড়ে যায় জল ভেজা কোনো পাতা। রাত একটু গা জড়িয়ে দাঁড়িয়ে থাকে, চোখে তার একটা চাপা প্রশান্তি। রুদ্ধ তখন টং থেকে দুটো ধোয়া ওঠা কাপে চা হাতে নিয়ে ধীরে ধীরে রাতের দিকে ফিরে আসে। রাতকে চায়ের কাপটা দিয়ে বলল, কিছু সময় হাঁটবে? চলুন। হালকা কুয়াশার ভেতর দিয়ে ওদের ছায়া দুটো একসাথে এগিয়ে আসে। রাত হাত বাড়িয়ে নিজের হাত গলিয়ে দিল রুদ্ধের বাহুতে। রুদ্ধ আঁকড়ে ধরল রাতকে। তখনই হঠাৎ করে আবার হালকা হালকা বৃষ্টি পড়া শুরু করলো, একটু একটু করে, যেন আকাশ একেবারে ভিজে যেতে চাইল না, কেবল ধীরে ধীরে অনুভব করাতে চাইল তার কোমল ছোঁয়া। রাতের শাড়ির আঁচল ভিজে উঠেছে টুপটাপ ফোঁটায়। কেউ আর তাড়াহুড়ো করল না, ছায়ার মতো দাঁড়িয়ে থাকলো পাশাপাশি, চুপচাপ নিঃশব্দ। বৃষ্টির ফোঁটাগুলো দুজনের গায়ে ধীরে ধীরে মেখে যাচ্ছে এক অলিখিত অনুভবের মতো। রাত চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্য যেন আকাশ শুয়ে পেল। চায়ের ধোঁয়া আর বৃষ্টির গন্ধ মিলে এক মোহময়তা ছড়িয়ে দিল চারপাশে। রুদ্ধ পাশে দাঁড়িয়ে শুধু দেখছিল, কোনো কথা না বলে, যেন এই ভেজা মুহূর্তটুকু চিরকাল মনে রাখার জন্য হৃদয়ে খোদাই করে নিচ্ছে। রাত 12টা। চারপাশে নেমে এসেছে ঘন বৃষ্টির প্রচণ্ড শব্দে ঝরে পড়ছে টিনের ছাদ। পাতার উপর দূরের পাহাড়ি ঢালে সবকিছু ঢেকে যাচ্ছে জলের ঘন পর্দায়। শ্রীমঙ্গল এই রুদ্র টিনের ছাদের ছোট্ট সবুজে মোড়া এক বাগান বাড়িতে নিয়ে এসেছে রাতকে। বারান্দায় একা বসে আছে রাত, হাতে ধরা কফির কাপ থেকে ধোঁয়া উঠিয়ে মিশে যাচ্ছে ঠান্ডা বাতাসে। শাড়ির আঁচল সামলে চুপচাপ বসে আছে সে, চোখে এক গভীর শান্তি, আবার অদ্ভুত এক উন্মূলতা। বৃষ্টি দেখছে, তাকিয়ে আছে দূরের দিকে, যেখানে চা বাগানের ছায়া আর অন্ধকার একসাথে মিশে গেছে। কাপটা ঠোঁটে তুলে এক চুমুক দেয় রাত, তারপর আবার চুপচাপ বসে থাকে। রুদ্ধ খাবার আনতে গেছে। রাতের বৃষ্টিতে ভিজায় মাথা কিছুটা ভার হয়ে আছে, তাই রাতকে এক কাপ চা করে দিয়ে গেছে রুদ্ধ। রাত বারান্দায় বসে পুফির কথা ভাবছিল, তখনই রুদ্ধ এলো। হাতে পরোটা আর গরুর গোস্ত প্লেটে সাজিয়ে নিয়ে এসছে। রাতের কাছে গিয়ে বসে রুদ্ধ রাতের মাথায় হাত রেখে জিজ্ঞেস করল, মাথা ব্যথা করছে? রুদ্ধ রাতকে নিজের হাতে খাইয়ে দিতে দিতে নিজেও খেয়ে নিল। তারপর রাতকে ওষুধ খাইয়ে দিল, কারণ রাতের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে জ্বর আসতে পারে।
তারপর রাতকে ঘুমানোর কথা বলতেই রাত বায়না ধরলেও সে বারান্দায় বসে বৃষ্টি দেখবে আর কফি খাবে। রুদ্ধ না করলেও শুনল না, নিজে তেজ দেখিয়ে কফি বানাতে গেল। রুদ্ধ উপায় না পেয়ে পিছু পিছু গেল। কারেন্ট নেই, যে ভারী বৃষ্টি হচ্ছে তাতে আজ রাতে আর কারেন্ট আসবে বলে মনে হয় না। রুদ্ধ রান্নাঘরে গিয়ে মোমবাতিটা এক সাইডে রেখে রাতকে বলল। দেখি আমাকে দাও, তুমি পাশে দাঁড়াও। রাত না করলো না, কারণ রুদ্ধের হাতের কফি অনেক সুন্দর হয়। রুদ্ধ কফি বানাতে লাগলো। রাত এক কোনায় হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, আমরা কালকে কোথায় ঘুরতে যাব? গেলেই দেখতে পারবে। রাত আর কিছু বলল না, কারণ এখন রুদ্ধকে যত জিজ্ঞেস করুক না কেন রুদ্ধ কিছুই বলবে না। কফি বানানো শেষ হতেই দুজনে একসঙ্গে আবার বারান্দায় পা বাড়ালো। বারান্দায় গিয়ে মেঝেতে বসলো দুজন। রাত মাথা এলিয়ে দিল রুদ্ধের কাঁধে। বৃষ্টির তেজ এতটাই বেড়ে গিয়েছে যে বারান্দার গ্রিল বেয়ে পানির ফোঁটা এসে পড়ছে তাদের গায়ে। রাত রুদ্ধের কাঁধে মাথা রেখেই নরম গলায় শুধালো, আমি যদি হারিয়ে যাই তাহলে কি এই জায়গাটা অন্য কেউ দখল করে নেবে? রাতের এমন কথা বুক কেঁপে উঠল রুদ্ধের। সঙ্গে সঙ্গে গম্ভীর গলায় রাতকে বলল, এই ধরনের কথা আমার সাথে বলবে না। রুদ্ধের এমন বজ্রের ন্যায় ধারালো কণ্ঠে কেঁপে উঠল রাত। পুনরায় এ বিষয়ে কোনো কিছু বলার সাহস হলো না তার। তাই চুপচাপ মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে নিল ঘুমানোর জন্য। প্রচণ্ড মাথা ব্যথা করছে তার, হয়তো জ্বর আসবে। রাত গড়িয়েছে অনেক দূর, ঘড়ির কাঁটা থেমে নেই। ধীরে ধীরে টুক করে পার হয়ে গেছে দুটো। বাইরে ছড়িয়ে থাকা বৃষ্টির তীব্রতা এখন আর আগের মতো নয়। ঝমঝম করে পড়া সেই ক্ষিপ্র শব্দগুলো যেন ক্লান্ত হয়ে পড়েছে। এখন ফিসফিসিয়ে কথা বলছে টিনের চালে। পথঘাট, জানালা, গাছের পাতা সব কিছু যেন বৃষ্টির ছোঁয়ায় জেগে উঠেও এখন ঘুমিয়ে পড়তে চাইছে। বৃষ্টির তেজ নেমে এসেছে এক নিঃশব্দ ঘুমের স্তরে। চারপাশে এক ধরনের নরম নিস্তব্ধতা, যেন প্রকৃতি নিজেই গভীর এক নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে শান্ত হয়ে আসে। পরদিন শ্রীমঙ্গল থেকে সিলেটে সাদা পাথর রওনা দিয়েছে রাত আর রোধ। রাত আজ মেরুন রঙের শাড়ি পরেছে। গাড়ির জানালা দিয়ে রাত দেখতে পেল কুয়াশায় ভেজা চা বাগান। রোধ পাশে বসে গাড়ি চালাচ্ছে আর রাত চোখ বন্ধ করে রাস্তার শব্দ শুনছিল। শ্রীমঙ্গল থেকে সিলেট পেরিয়ে ভোলাগঞ্জের পথে যখন গাড়ি এগোচ্ছে পাহাড়গুলো যেন কাছে আসতে থাকলো। পাথরের মতো চুপ করে বসে থাকা রুদ্ধ হঠাৎ রাতের দিকে তাকিয়ে বলল, কিছু খাবে? খেয়েই তো এলাম, ক্ষুধা লাগেনি তো তাই। রুদ্ধ আচ্ছা বলে গাড়ি চালাতে লাগলো। যতদূর চোখ যায় দুদিকে কেবল সাদা পাথর, মাঝখানে স্বচ্ছ নদীর জল আর পাহাড়ে মেঘের আলিঙ্গন, যেন অপরূপ এক স্বর্গরাজ্য। সব মিলিয়ে অদ্ভুত এক সৌন্দর্যের ক্যানভাস। কিছুক্ষণ আগেই এখানে এসে পৌঁছেছে তারা। রাত মুগ্ধ নয়নে রুদ্রের হাত ধরে চারপাশ ঘুরে ঘুরে দেখছে। পাহাড়ের কাছে পৌঁছানোর পর নদীর ঘাট থেকে একটা নৌকায় উঠল তারা। চারপাশে সাদা পাথরের বিস্তীর্ণ ভুবন, নদীর স্বচ্ছ জল আর দূরের পাহাড়। তা দেখে রাত চুপ করে গেল। রুদ্ধ তার দিকে না তাকিয়েই বলল, হাত ধরো, লাফিও না। রাত নাক কুঁচকে আরেক দিকে উল্টো হয়ে বসলো। সেখান থেকে নেমে ঘুরতে ঘুরতে একপাশে গিয়ে বসতেই একজনকে রাত বলতে শুনল উৎমাজরা ও তুরংছড়া নামের এক জায়গার কথা। অনেকেই ভোলাগঞ্জ সাদা পাথর থেকে উৎমাজরা ও তুরংছড়া ঘুরতে যান। রাত খুবই মনোযোগ দিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে লোকটার কথা শুনল। রুদ্ধ রাতের পাশে দাঁড়িয়ে আর চোখে রাতের তাকানো দেখেই বুঝে ফেলল রাত এখনই লাফিয়ে উঠে বায়না ধরবে সেখানে যাওয়ার কথা বলে। মনে মনে রুদ্ধ প্ল্যান করে এসেছিল রাতের শরীর ঠিকঠাক থাকলে সেখানে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু রাতের শরীর খারাপ হয়ে যাচ্ছে, চোখ মুখ লাল হয়ে আসে ধীরে ধীরে। তখনই রাত রুদ্ধের দিকে গোল গোল করে তাকিয়ে বলল, এই লোকটা কোন মাছের নাম বললো? রাতের বলার ধরন দেখে রুদ্ধ হেসে ফেলল, তবুও ঠোঁট কামড়ে হাসি নিয়ন্ত্রণ করে সামনের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, ওটা মাছের নাম না, একটা জায়গার নাম। রাত এবার রুদ্ধের হাত ধরে বসে বলল, কেমন জায়গা? রুদ্ধ সামনের দিকে তাকিয়েই উত্তর দিল, স্বচ্ছ জলধারার পাহাড়ি ছড়া। রাত রুদ্ধের বাহুতে মাথা এলিয়ে দিয়ে আলতো স্বরে শুধালো, আমরা আবার যাব না। রুদ্ধ ঘাড় বাঁকা করে রাতের দিকে তাকিয়ে বলল, জ্বর আসছে তোমার, সে খেয়াল আছে? রাত রুদ্ধের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আস্তে আস্তে দেরি হবে খুব।
রাত আর কিছু বলল না, কারণ তার শরীরের অবস্থা আসলেই ভালো না। অলরেডি কাশি শুরু হয়ে গেছে, নাক আটকে আছে, নিঃশ্বাস গরম পড়ছে। সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারা রওনা দিল আবার। বাগান বাড়িতে এসে রাত চেঞ্জ করে ঘুম দিয়েছে। রুদ্ধ এক এক করে তাদের জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছে। আজ রাতেই তারা রওনা দেবে ঢাকায়। সে রাতের কাছে গিয়ে রাতকে ডাকতে যাবে, তখনই রাতের কপালে হাত দিয়ে দেখলেও রাতের শরীর জ্বরে পড়ে যাচ্ছে। এর ভয়ই পাচ্ছিল সে। রুদ্ধ শুভ্রাকে কল করে বলল যে তারা আজ ঢাকায় ফিরে যাচ্ছে। শুভ্রা কিছুদিন থাকবে, আহু আর রুদ্রের সাথে ঢাকায় ফিরবে। তো তাদের ব্যাগগুলো গাড়িতে রেখে রাতকে তার কোটে পেঁচিয়ে নিয়ে কোলে নিয়ে ড্রাইভিং সিটে বসল। জ্বরে রাতের হুঁশ নেই। রুদ্ধ রাতের দিকে এক পলক তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে গাড়ি স্টার্ট দিল। সকাল হয়েছে, আকাশের গায়ে হালকা কমলা লেবু রঙের আলো ছড়িয়ে পড়েছে। পাখিরা ডেকে উঠছে যেন নিঃশব্দ, রাতের ঘুম ভাঙিয়ে দিচ্ছে মৃদু মৃদু সুরে। পাতার কোনায় জমে থাকা শিশিরের ফোঁটা এখন রোদের স্পর্শের রূপলি। বাতাসে ভেসে বেড়ায় একরকম নির্মলতার গন্ধ, যা শুধুই সকালের। সারা রাত জেগে থাকা নিঃশব্দ শহর এখন ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে। রাস্তায় ভেসে উঠছে পা ফেলার শব্দ, চায়ের দোকানে কেটলির হাঁসফাঁস, আর জানালার ফাঁক দিয়ে রোদ এসে ছুঁয়ে দিচ্ছে ঘুমন্ত কারো কপাল। এ যেন এক নতুন আরম্ভের ডাক, একটি নরম শান্ত জাগরণ। সিলেট থেকে রাত আর রুদ্ধ ফিরেছে 1 সপ্তাহ হয়ে গেছে, তবে রাত এখনও পুরোপুরিভাবে সুস্থ হয়নি। রুদ্ধ ঢাকা এসেই পারিবারিক ব্যবসার সামাল দিতে ব্যস্ত হয়ে পড়েছে। আহাদ আব্রাহাম এখন পুরোপুরি অবসরে চলে এসেছেন। রানু বেগম গরম গরম ভাতের লোকমা তুলে রাতকে খাইয়ে দিয়েছে। রাতের শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছে যে বিছানায় থেকেই এখন উঠতে পারে না। রানু বেগম আরেক লোকমা রাতের মুখে তুলে দিতেই রাত নাক কুঁচকে বলে উঠল, আর খাবো না। আর এক গাল নে। রুদ্ধ এসে যদি শোনে তুই না খেয়ে আছিস তাহলে খুব বকবে। বলেই আরেক লোকমা দিতেই রাত ওক টানল। তারপর দৌড় দিল ওয়াশরুমে, গল গল করে সব বমি করে ফেলে বিছানায় এসে টাস করে শুয়ে পড়ল। রানু বেগম রাতের দিকে তাকিয়ে ফুস করে নিঃশ্বাস ছাড়ল। তারপর ভাতের প্লেট নিয়ে বেরিয়ে পড়ল রুম থেকে। হাত ধুয়ে কল করল রুদ্ধকে। রুদ্ধ কল রিসিভ করতেই রানু বেগম বললেন, জলদি বাসায় ফিরবি, রাতের শরীর আবার খারাপ করেছে। বমি করলো মেয়েটা একটু আগে। আচ্ছা, তুমি ওকে খাইয়ে ওষুধ খাইয়ে দাও, আমি দ্রুত ফেরার চেষ্টা করব। মিটিং আছে আমার, মা, রাখছি। বলেই কল কেটে দিল রুদ্ধ। রানু বেগম ফোন রেখে ঔষধ নিয়ে পা বাড়ালো রাতের রুমে। রাতকে টেনে তুলে ওষুধ খাওয়াতে ডাকলো কয়েকবার, কিন্তু রাত সাড়া দিল না। রানু বেগমের ভয় হতে লাগলো এবার। তিনি ওষুধটা সাইডে রেখে রাতের পাশে বসে রাতকে টেনে নিজের কোলে শুইয়ে রাতের গালে ধরে নাড়ালেন, কিন্তু রাত সাড়া দিল না। কেঁপে উঠল রানু বেগম। গলা ফাটিয়ে শুভ্রাকে ডাকলেন তিনি। মায়ের এমন গলার চিৎকার শুনে শুভ্রা দৌড়ে ভাইয়ের রুমে আসলো। রুমে ঢুকে ভাবিকে জ্ঞানহীন মায়ের কোলে পড়ে থাকতে দেখে বুক কেঁপে উঠল ওর। দৌড়ে গেল ভাবির কাছে। প্রহরের কাঁটাগুলো ধীরে ধীরে গড়িয়ে এসে মধ্যাহ্নের কণ্ঠে ধ্বনিত হয়েছে। আলোক ছায় নিঃশব্দ সঞ্চালনায় সকাল তার কোমলতাকে গুটিয়ে নিতে নিতে এক অপার্থিব ধরিত্রায় গড়িয়ে এসে দাঁড়িয়েছে মধ্যাহ্নের দগ্ধ কণ্ঠে। ঘড়ির কাঁটার নিচে আটকে থাকা সময় যেন একটু আগেই ছিল শিশির স্নাত, আর এখন তপ্ত সূর্যের গর্ভে সে রূপ নিচ্ছে উত্তপ্ত দুপুরের। বিছানায় নিঃশব্দে শুয়ে আছে রাত। ডান হাতে স্লাইন, নরম ক্যানোলা ঢুকানো, সাদা তরলের একটানা প্রবাহ ধীরে ধীরে মিশে যাচ্ছে তার ধমনীতে। কোনো শব্দ নেই, কেবল নিঃশ্বাসের মৃদু ওঠানামা আর স্লাইনের ফোঁটা ফোঁটা পড়ার সুর। রাতের সমস্ত ইন্দ্রিয় স্তব্ধ। চিন্তা থেমে গেছে কোথাও। নিজের মধ্যে ছোট্ট একটা রুহু বেরিয়ে উঠতে যাচ্ছে, ভাবলেই কাঁপন ছড়িয়ে যাচ্ছে সমগ্র মস্তিষ্কে। রানু বেগম পাশেই বসে আছেন, রাতের মায়ের সাথে ফোনে কথা বলছেন। মিষ্টি এই ছোট্ট সংবাদটি জানাচ্ছেন তাকে ফোন দিয়ে। আহাদ আব্রাহাম গেছে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। খবর পাওয়া মাত্রই দৌড় দিয়েছেন তিনি। শুভ্রতাও ফোনে মৃত্তিকা, মৃদু সহ বাকি সবাইকে জানাতে ব্যস্ত। রুদ্ধকেও জানানো হয়েছে পথেই আছে, আসছে সে। রাতের শরীর খুবই দুর্বল, ক্লান্ত হয়ে পুনরায় নির্দায় ডুব দিল সে। আব্রাহাম বাড়িতে যেন আজ ঈদের আমেজ লেগে গেছে। মিষ্টির ছড়াছড়ি হচ্ছে যেন পুরো বাড়ি। রুদ্র ও আহু এসেছে রাতকে দেখতে, সাথে ভরে ভরে জিনিসপত্র এনেছে, ফলমূল, চকলেট, যা যা রাত খেতে পছন্দ করে সব। যদিও রাত ঘুম থাকায় তারা কেউই দেখা করতে যেতে পারেনি। বিছানার পাশেই কাত হয়ে শুয়ে রাতের হাত ধরে বসে আছে রুদ্ধ। রাতের ডান পাশে চুপচাপ বসে আছে পুপি। সে চোখ পিটপিট দিয়ে তাকিয়ে আছে তার মাম্মার দিকে, বোঝার চেষ্টা করছে কি হয়েছে তার মাম্মার। তখনই চোখ পিটপিট করে তাকালো রাত। ঘুম থেকে উঠে রুদ্ধকে ফর্মাল ড্রেসে দেখে কপাল কুঁচকালো কিছুটা। তারপর নরম কণ্ঠে আস্তে বলল, চেঞ্জ করেনি কেন?
রুদ্র উত্তর দিল না, চুপচাপ উঠে বসল। আলতো হাতের রাতের উদরে হাত রেখে অদ্ভুত কণ্ঠে বলল, রাত, আমাদের প্রথম সন্তান, এত আদুরে আবেগ সামলাবো কিভাবে বলো তো? রাতের কণ্ঠ রোধ হলো। চুপচাপ তাকিয়ে রইল রুদ্রের দিকে। কান্না এলো বোধহয় খুব। রুদ্রের চোখ মুখ লাল হয়ে গেছে, কপালের বাম পাশে বরাবরের মতোই শিরা ফুলে আছে। রাত হাত বাড়িয়ে ছুঁয়ে দিল তা। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিল রুদ্ধ। তারপর রাতের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে রাতকে আলতো হাতে উঠিয়ে বসিয়ে দিয়ে ক্যানোলাটা খুলে দিল। তারপর রাতের দিকে তাকিয়ে বলল, ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাও রাত, মাথায় হালকা পানি দিলে মাথা ঘোরাবে না আর, চলো। বলে রাতের হাত ধরে ওয়াশরুমে নিয়ে গেল রুদ্ধ। নিজ হাতে রাতের মাথায় পানি দিয়ে তাওয়াল দিয়ে চুল মুছে দিল। রাত ফ্রেশ হয়ে পরনের পোশাক পাল্টে বিছানায় গিয়ে বসতেই হাজির হলো শুভ্রা, সাথে রুদ্র আর আহুও। তাদের সাথেই জামিনা বানুও আসলেন ধীর পায়ে। দাদিমাকে দেখেই রুদ্ধ এগিয়ে গেল, আলতো হাতে তার হাত ধরে নিয়ে গিয়ে রাতের পাশে জামিনা বানুকে আস্তে করে বসিয়ে দিল। তিনি রাতের পাশে বসেই রাতের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করল, এখন কেমন লাগছে দাদুমণি? রাত মিষ্টি হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো দাদিমা। জামিনা বানু হাতে রাখা বক্সটা খুলে একটা স্বর্ণের চেন বের করে রাতকে পরিয়ে দিলেন। রাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমাদের বাড়ির প্রথম সন্তান আসছে, আল্লাহ তোমাকে সব বিপদ থেকে হেফাজত রাখুক। রাতের প্রেগনেন্সির খবর পেয়ে যেন বাড়িতে সবচাইতে বেশি খুশিতে আছে শুভ্রা। সকালে ডাক্তার চেক আপ করে যাওয়ার সময় যখন খবর দিয়েছে যে রাত প্রেগনেন্ট, তখন থেকে সে পুরো বাড়ি মাতিয়ে রেখেছে। শুভ্রা খুশিতে লাফাতে লাফাতে গিয়ে রাতের পাশে গিয়ে বসে জড়িয়ে ধরল রাতকে। তারপর চোখ টিপ দিয়ে রাতকে বলল, অবশেষে আমার দেওয়া গিফট কাজে লাগলো ভাবি। তখনই রুদ্র ও শুভ্রার মাথায় একটা টোকা দিয়ে রাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ভাবি পাখি, এখন থেকে খাবার দাবারে পুরো দমে ফোকাস করতে হবে কিন্তু। আহু রাতের পাশে এসে বিছানার এক কোণায় বসে বলল, একদম, ডাক্তার বলেছে তোমার শরীর অনেক দুর্বল। রুদ্ধ তখন বিছানার পাশে থাকা সিঙ্গেল সোফায় বসে আছে, চুপচাপ রাতের দিকে তাকিয়ে। মেয়েটার চোখ মুখ মাত্র এক সপ্তাহে শুকিয়ে একটুখানি হয়ে গেছে। সময় ঠিক যেমন বৃষ্টি নামার আগের নিস্তব্ধতা, চুপচাপ, ধূসর এবং অলক্ষ্যে গড়িয়ে যায়। রাতের শরীর আর রুহু দুটোই আজ সময়ের অভ্যন্তরে ধীরে ধীরে বড় হয়ে উঠেছে। কোনো এক কুয়াশা ঘেরা ভোরে ঘুম থেকে জেগে উঠিয়ে দেখা গেল প্রেগনেন্সির সপ্তম মাস পার হয়ে এসেছে। মাঝখানে সময়টা যেন কেবলই ধ্যান আর প্রতীক্ষার ভিতর দিয়ে গিয়েছে, নিভৃত, নিঃশব্দ, অথচ প্রতিটি মুহূর্ত পূর্ণ ছিল এক অপার অপেক্ষার স্পন্দনে। পুফির চোখে নতুন কৌতূহল খেলে। রাতের ফুলে থাকা উদর দেখলেই মাঝে মধ্যে এসে হাত দিয়ে গুঁতো দিয়ে দৌড় দেয়। রানু বেগমের হাতে আজকাল নিজের হাতে স্কুট কাটার ছোট্ট সোয়েটার বুনতে ব্যস্ত থাকে। তার সাথে সেই দলে যুক্ত হয়েছে শুভ্রা আর আহুও। রাতের পেটটা এখন গোল হয়ে উঠেছে, ছোট্ট একটা জগৎ বহন করছে সে নিজের শরীরে। শরীর ক্লান্ত হয়, পা ফুলে যায়, কিন্তু তবুও চোখে সেই ক্লান্তির ছায়া ফোটে না, বরং জাগে মাতৃত্বের শান্ত দীপ্তি। মাঝে মধ্যে ব্যথা হলে ছটফট করতে পারে না রুদ্ধের ভয়ে। সে একটু জোরে নিঃশ্বাস নিলে রুদ্ধের কলিজায় গিয়ে লাগে যেন। সাথে সাথেই পাগলামি শুরু করে দেয় লোকটা। রাত তখন চুপচাপ তাকিয়ে রুদ্ধের পাগলামি দেখে আর ভাবে, এত ম্যাচিওর একটা লোক এইরকম পাগলামি করে কিভাবে। রুদ্ধ এখন আর কাজের ব্যস্ততায় হারিয়ে যায় না। প্রতিদিন সকালে রুটিন করে রাতের জন্য ফল কেটে রাখে। শুভ্রা, আহাদ, রুদ্র, আহু সবাই এখন রাতের চারপাশে এক নরম আলো হয়ে ঘোরাফেরা করে। আর জামিনা বানু প্রায়ই এসে বলেন, বাবু, আমাদের রুদ্রের মতোই হবে দেখো। আজ সোমবার। রুদ্র আর শুভ্রা রাতকে নিয়ে এসেছে হসপিটালে চেক আপ করাতে। হাসপাতালের গর্ভবতী মায়েদের আলট্রাসোনোগ্রাফির ঘরটা বেশ শান্ত, তবে আজ সেখানে ঢুকেই যেন এক অদ্ভুত দৃশ্য। রাত চুপচাপ শুয়ে আছে চেক আপ বেডে। পেটের ওপর আলট্রাসাউন্ড জেল লাগানো হয়েছে। পাশে রুদ্ধ, তার চোখে অকারণ একটা আতঙ্ক, যেন সেই অপারেশনের জন্য ভর্তি হয়েছে। চোখে মুখে কৌতূহল আর ভয়ের সংমিশ্রণ। সোনোগ্রাফি স্ক্রিনে ভেসে উঠছে বাচ্চার প্রতিটা নড়াচড়া। এই যে এটা দেখেন, হাত নাড়াচ্ছে। টেকনিশিয়ান দেখিয়ে বললেন। রাত হাসলো। শুভ্রা পাশে বসিয়ে চোখ বড় বড় করে বলল, এটা তো তোর ফেভারিট কাজ। পেটে বসে যেন নাচ শিখতেছে। যখনই ভাবের পেটে হাত দিয়ে চেক করতে যাই যে ঘুম কিনা, তখনই কিক দেয়। তারপর সোনোগ্রাফি স্ক্রিনে তাকিয়ে শুভ্রা আঙুল তাক করে হঠাৎ বলে উঠল, এটা কি ফুটবল খেলছে? দেখেন, পা দিচ্ছে।
টেকনিশিয়ান হেসে ফেললেন। না না, এটা কিক না, ও নড়াচড়া করছে। শুভ্রা গম্ভীর হয়ে বলল, আচ্ছা, আমরা কি আগে থেকে বুঝতে পারি ও কোন দলে সাপোর্ট করে? আমি কিন্তু বার্সা সাপোর্টার। ও যদি রিয়ালের হয় তাহলে একটু চিন্তার বিষয়। রাত ফিক করে হেসে ফেলল। এক কোণে চেয়ারে বসে আছে রুদ্ধ। সেখান থেকে উঠে এসে শুভ্রার মাথায় একটা গাঁটটা মেরে বলল, তুই কি 5টা মিনিট একটু চুপ করে ওনাকে কাজ করতে দিবি? শুভ্রা ঘাড় ঘুরিয়ে বাইরের দিকে তাকিয়ে নাক কুঁচকে বলল, তুমি আবার উঠে আসছো কেন? হ্যাঁ, যাও বসো, ওখানে গিয়ে বসো। তারপর রাতের দিকে তাকিয়ে মজার ছলে সে বলে উঠল, এখানে পুফিকে নিয়ে আসলে চোস হইতো ভাবি। ও এটা দেখতে নিশ্চিত মনে মনে হাজারবার জিজ্ঞেস করতো, মাম্মা পেটের ভিতর টিভি বসাইছে? শুভ্রার কথায় টেকনিশিয়ান সহ রাত আর রুদ্ধ হেসে উঠল। রুদ্ধ শুভ্রার মাথায় হাত রেখে তাকালো রাতের দিকে। চেক আপ শেষ হলে টেকনিশিয়ান বললেন, সব ঠিক আছে, বাচ্চা একদম সুস্থ আছে, তবে খুবই দুষ্ট, অনেক নড়াচড়া করছে। রুদ্ধ মাথা নিচু করে বলল। বুঝতেই পারছি। শুভ্রা পাশ থেকে হাত উঁচু করে দিয়ে দাঁত বের করে হাসতে হাসতে বলল, আমার দিক থেকেই পেয়েছে। রাত পেটে হাত রেখে আবার হেসে ফেলল জোরে। টানা এই 7টা মাস প্রেগনেন্সির সময় হরমোনাল কারণে রাতের মাঝে মধ্যে প্রচণ্ড ক্ষুধা লাগতো, তো মাঝে মধ্যে খাবার খেতে ইচ্ছে হতো না। মাঝরাতে বসে বসে গান গাইতে ইচ্ছে করতেও, তো কখনো সারা রাত বসে বসেই বই পড়তো। দিন আগেই রাত্রে রুদ্ধকে দিয়ে ঘর পর্যন্ত মুছে এসেছে। আর শুভ্রা তো 1 সেকেন্ডের জন্য রাতের কাছ থেকে দূরে যায় না। নিজের পড়াশোনা সব কিছু ফেলে রাতের কাছেই বসে থাকে 24টা ঘন্টা। এর মধ্যে রাতের মা একবার এসেছিল মেয়েকে নিজের সাথে নিয়ে যেতে খুলনায়, কিন্তু রুদ্ধ রাজি হয়নি। সে এই সময়টা রাতকে একা ছাড়তে নারাজ। পেরিয়ে গেল আরও 2 মাস। রাত এখন 9 মাসের পুরো ভরা পেট নিয়ে নড়তেই পারে না বলতে গেলে। গোল হয়ে থাকা ভরা পেটে হাত রেখে নাক ফুলিয়ে বসে আছে আর মাঝে মধ্যে ঘাড় ঘুরিয়ে রুদ্ধের দিকে তাকাচ্ছে, যে কিনা বিছানার আরেক পাশে বসে ল্যাপটপে কাজ করতে ব্যস্ত। আজ ঢাকা শহরে প্রচণ্ড বৃষ্টি নেমেছে। রাতের খুব ইচ্ছে হয়েছিল খোলা বারান্দায় গিয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখার। রুদ্ধকে অনেকবার বলেছে, কিন্তু রুদ্ধ মুখের ওপর না করে দিয়েছে। রাগে দুঃখে তার কান্না আসলো এখন। রাত নাক ফুলিয়ে রুদ্ধের দিকে তাকিয়ে বলল, বাবুর আব্বু শোনেন। রুদ্ধ ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, একটু যাই না। রুদ্ধ ল্যাপটপের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, হাট আস বেটা। রাত আবার উল্টো দিকে ঘুরে ঠোঁট ফুলিয়ে মনে মনে বিড়বিড় করে বলল। তখনই রুদ্ধ নিচু কণ্ঠে কিছু বলে উঠল। রাত রুদ্ধের দিকে ঘুরে জিজ্ঞেস করল, হ্যাঁ বাবুর আব্বু কিছু বললেন? রুদ্ধ ল্যাপটপটা বন্ধ করে পাশে টেবিলে রাখতে রাখতে বলল, এদিকে ফিরো। রাত এবার রুদ্ধের দিকে ঘুরে বসে তারপর জিজ্ঞেস করল। রুদ্ধ ঝুঁকে গিয়ে রাতের পেটে কান রাখলো। তারপর রাতের দিকে তাকিয়ে বলল, তোমার লাফালাফিতে আমার মেয়েটাও বিরক্ত হয়ে ঠোঁট ফুলিয়ে বসে আছে, দেখো। একটু শান্ত হয়ে বসো তো রাত। রাত আবার কপাল কুঁচকে উল্টো হয়ে বসল। রুদ্ধ ফিক করে হেসে দিল রাতের কানে। রাত তখন 1:32। সফেদ পর্দার গা বেয়ে চাঁদের আলো নিঃশব্দে ঘরে ঢুকে পড়েছে। ডান হাত পেটে চেপে চুপচাপ রুদ্ধের বুকে চোখ খিচে বসে আছে রাত। ঘণ্টাখানেক ধরেই মৃদু ব্যথা হচ্ছিল পেটে, কিন্তু ধীরে ধীরে ব্যথা যেন হুট করেই বাড়তে লাগলো। রুদ্ধের শক্ত নিরুপদ্রব বুকটা থেকে মাথা তুলে উঠে বসল রাত। পাশ ফিরে একটু সোজা হতেই বোঝা গেল ব্যাক সাইডে কোথাও একটা তীক্ষ্ণ ব্যথা জমে আছে। ভেতরটা কেমন যেন লাগছে, শুধু শারীরিক নয়, এক অজানা অস্বস্তি, এক চাপা টান। ঘরের আলো মৃদু। রুদ্ধ পাশে নিঃশব্দে ঘুমিয়ে আছে। ক্লান্ত মানুষটার মুখে নিদ্রার শান্তি ছায়া হয়ে আছে। রাত চুপচাপ বসে রইলেও কিছুক্ষণ ব্যথাটা বাড়ছে। একটা অজানা ভয় বুকের পাঁজর ছুঁয়ে উঠছে যেন। চোখ বন্ধ করে রুদ্ধের হাত ধরে রাখল সে, কিন্তু ব্যথার সাথে নখের গাঁথনির ধার জড়িয়ে এলো। রুদ্ধের ঘুম ভাঙল। সে চোখ না খুলে নিভু নিভু কণ্ঠে বলল, কি হয়েছে রাত? রাত কিছু বলল না, কেবল ব্যথায় মুখটা বিকৃত করে তাকালো একবার। রুদ্ধ বুঝে গেল। সঙ্গে সঙ্গে উঠে বসে এক হাতে রাতকে কাছে টেনে বলল, রাত খারাপ লাগছে? কই, কোথায়? রাত চাপা স্বরে কাপা গলায় বলল, ব্যথা করছে খুব। বলে ঠোঁট চেপে কেঁদে দিল রাত। রুদ্ধ মুহূর্তেই চৌকস হয়ে উঠল। সে কপাল ছুঁয়ে দেখল, গা হালকা গরম, শরীর ঘেমে উঠেছে। রাতের সাইড টেবিল থেকে পানি নিয়ে খাইয়ে দিল পুরো 1 গ্লাস। মাথায় হাত বোলাতে বোলাতে অস্থির কণ্ঠে বলল, আচ্ছা ভয় পেও না, শান্ত হও, আমি মাকে ডাকছি। রুদ্ধ টেবিলের পাশ থেকে ফোনটা নিয়ে শুভ্রাকে আসতে বলল দ্রুত।
শুভ্রাকে খবর দেওয়ার পর এক মুহূর্ত দেরি না করে রান্নাঘরের আলো জ্বালালো, শুকনো তলে ভিজিয়ে এনে রাতের গলায় চেপে ধরল। চোখের নিচে রাতের ছায়া আরও গাঢ়, ঠোঁট রংহীন, তবু সে শক্ত করে পেটটা ধরে বসে আছে, যেন না জানানোর যন্ত্রণা একাই ধরে রাখতে চাচ্ছে। ভয়ে কান্না পাচ্ছে রাতের। ঘরের বাইরে দ্রুত পায়ের শব্দ। দরজা খুলে প্রথমে ঢুকলো রানু বেগম, পেছনে জামিনা বানু আর আহাদ আব্রাহাম। শুভ্রা রাতের কপাল ছুঁয়ে দেখে একবার, তারপর টেবিল থেকে চেকআপ ফাইলটা তুলে নেয়। আহাদ আব্রাহাম গাড়ির চাবি খুঁজে নেয় দ্রুত। রানু বেগম ব্যস্ত হাতে রাতের ব্যাগ গুছিয়ে নেয়। জামিনা বানু রাতের পাশে এসে রাতের মাথায় হাত বুলিয়ে দোয়া পড়ে ফু দিয়ে দিচ্ছে। তারপর রুদ্ধ আর শুভ্রা মিলে রাতকে ধীরে ধীরে তুলে দাঁড় করায়। শরীর নরম, ভারহীন, কোনো প্রতিরোধ নেই। যন্ত্রণায় এক টানা নিঃশ্বাস নিচ্ছে সে, কিন্তু শব্দ নেই। রাতকে এত নরম হয়ে যেতে দেখে রুদ্ধের বুক কেঁপে উঠল। দ্রুত পাজা করলে তুলে নিল রাতকে। গাড়ির ভেতরে রাতকে বসিয়ে সবাই বসে পড়ে নিজেদের জায়গায়। রুদ্ধ পাশে বসে এক হাতে রাতের কাঁধ ধরে রাখে, শুভ্রা সামনের সিটে ফাইল হাতে। আহাদ আব্রাহাম গাড়ি ড্রাইভ করছেন, রানু বেগম রাতের ডান পাশে বসেছে। রাস্তার আলো ছায়া দ্রুত পাল্টাচ্ছে। গাড়ির ভেতরে সবাই চুপচাপ। রুদ্ধ বারবার রাতের নিঃশ্বাসের ওঠানামা খেয়াল করছে, কপালের ঘাম মুছিয়ে দিচ্ছে নরম তোয়ালে দিয়ে। হাসপাতালের গেট পেরিয়ে যখন গাড়িটা ইমার্জেন্সির নিচে থামে, তখনই রাতের শরীরটা হঠাৎ একবার নড়ে ওঠে। একটা প্রবল টান। স্ট্রেচার এনে তাকে নিয়ে যাওয়া হয় ভেতরে। গায়ের পোশাক ভিজে গেছে ঘামে, চোখ অর্ধেক বন্ধ, ঠোঁট নড়ে না, শুধু নিঃশ্বাস আরও দ্রুত। রুদ্ধ ভেতর পর্যন্ত যেতে চায়, কিন্তু নার্সের হাত ইশারায় তাকে থামতে হয়। কিন্তু শুভ্রা ভেতরে যায় রাতের সাথে। কাচের দরজার সামনে দাঁড়িয়ে সে বুকে হাত দিয়ে চেপে ধরে, চোখে অসহ্য এক অস্থিরতা। আহাত এসে হাত রাখিয়ে রুদ্ধের কাঁধে মাথা নিচু করে দাঁড়িয়ে। কিছুক্ষণ পর শুভ্রা কেউ তারা ভেতর থেকে বাহিরে বের করে দেয়। শুভ্রা ভেতর থেকে বেরিয়ে এসে শুধু ছোট্ট করে মাথা নেড়ে বোঝায় এখনো কিছু বলা যাচ্ছে না। রুদ্ধ এক চুল না নড়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখ বন্ধ, কিন্তু ভেতরের ছবি স্পষ্ট। রাতের নিঃশ্বাস, ব্যথার ছাপ, স্ট্রেচারে ভেসে যাওয়া সেই নীরব মুখটা মনে পড়তেই বুক কেঁপে উঠল তার। কেবিনের ভেতরে সকালের নরম আলো। হাসপাতালের সাদা বেডশিটের উপর নিঃশব্দে শুয়ে আছে রাত। মুখে ক্লান্তি, ঠোঁটে শুকনো রেখা, চোখ বন্ধ, নিঃশ্বাস টেনে নিচ্ছে ধীরে, যেন বহু পথ হেঁটে অবশেষে ফিরে এসেছে এক নিরাপদ আশ্রয়ে। রক্তহীনতায় আক্রান্তদের মতো ফ্যাকাশে মুখখানাতে নিমিত্ত আঁখি কোটর প্রসারিত করল বহু কষ্টে। সারা শরীর অবশ্যই আছে, ভাবশূন্য লাগছে সব কিছু। বার কয়েক পলক ঝাপড়ে ধাতস্থ হতেই ঝিলিক দিয়ে উঠল ভেতরে। সিলিং, হালকা ওষুধের গন্ধ আর একটা অদ্ভুত নিস্তব্ধতা ঘিরে আছে চারপাশে। কাছেই হাসপাতালের চেয়ারে বসে আছে রুদ্ধ। কোলে সাদা কাপড়ে মোড়ানো একটা ক্ষুদ্র প্রাণ নিঃশব্দে ঘুমোচ্ছে তার বুকে। রুদ্ধ তাকিয়ে আছে সেই মুখের দিকে, নরম হাতে বাচ্চার ছোট আঙুল গুনছে বারবার। রাত নিঃশব্দে শুধু চেয়ে দেখল। রুদ্ধের চোখে এক চিলতে আলো, যেন কোনো সদূর আকাশ থেকে এসে পড়েছে মুখে। দীর্ঘ প্রতীক্ষা, ভয় আর প্রার্থনার পর এক নিঃশব্দ আরাধনার মতো সেই দৃশ্য। রুদ্ধ বুঝতেই পারল না কখন রাত জেগে উঠেছে। একবার দু চোখ মেলেই রাত একটু হাসল। রুদ্ধ তাকালো রাতের দিকে, চোখাচোখি হতেই ও শিশু সুলভ গলায় বলল, ও তো এইটুকুনি রাত পাখি, এত ছোট্ট, এর মধ্যেই এত দুষ্টু। বড় হলে সামলাবো কিভাবে বলো তো? রাত প্রত্যুত্তর করল না, চুপ করে চেয়ে রইল। নীরবে অশ্রুকণা গড়িয়ে পড়ল। রুদ্ধ রাতের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল, তারপর তোয়ালে জড়ানো ছোট্ট শরীরটাকে রাখলো রাতের বুকের উপর। আলতো করে বাচ্চাসহ বুকে টেনে নিল রাতকে। রাতের ললাটে অধর স্পর্শ করে উষ্ণ স্বরে বলে উঠল, আমার শুভ্রময়ী রাত রমনা, আমার সম্রাজ্ঞী প্রিয়তমা, এত সুন্দর আদুরে উপহারটুকু দেওয়ার বদলে কি চাই বলুন? আপনার সব আবদার মানতে রাজি আছেন। রাত হেসে ফেলল রুদ্ধের কথায়, তারপর নরম স্বরে শুধালো, একটু ডাক নামটা ধরে ডাকেন তো ইঞ্জিনিয়ার সাহেব, শুনতে ইচ্ছে হচ্ছে। রাতের এমন আবদারে হেসে ফেলল রুদ্ধ। রাতের কপালে কপাল থেকে মৃদু স্বরে ফিসফিসিয়ে বলল, ইউ আর মাই হোয়াইট রমন।